আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শিক্ষক কর্তৃক বেসলাইন সার্ভে পরিচালনায় অংশগ্রহণ করেছিলে, আমরা তোমাদের অবস্থান যাচাই করে নিয়েছি। তোমরা যে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, সে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। মূলত আজকে আলোচনার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ফিডব্যাক প্রদান করা। তোমরা যে যেখানে ভুল করেছো বা যেখানটা বুঝতে পারোনি, আশা করছি আজকের ভিডিওতে তোমাদের সে জড়তা কিংবা সে অপারগতা দূর হয়ে যাবে। তো চলো প্রথমে দেখে নিই তোমাদের যে মূল্যায়ন টুলসটি ছিল, সেই টুলসটি এক ঝলক দেখে নিই। শুরুতেই তোমাদের জন্য ছিল দুটি গুণ। প্রশ্ন একের ক এবং খ, এখানে দুটি গুণ অঙ্ক ছিল। অঙ্কগুলো ছিল এরকম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। 409 গুণ 201। তোমরা অনেকে করতে পেরেছো, কিংবা দু একজন যারা পারোনি দেখে নাও আবারও। ক্লাসে এর বিস্তারিত আলোচনা হবে, তবে আজকের এর সমাধানটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথমে 1 দিয়ে 3টিকে গুণ করব। 9 1 গুণে 9, 1 0 গুণে 0, 4 1 গুণে 4। 1 দিয়ে আমরা 3টিকে গুণ করেছি, এখানে 0 দেব। এবার 0 দিয়ে আমরা এগুলোকে গুণ করব। 9 0 গুণে 0, 0 0 গুণে 0 এবং 4 0 গুণে 0। এবার আমরা 2 দিয়ে 3টিকেই গুণ করব। তার আগে যেহেতু আমরা তৃতীয় ধাপে যাচ্ছি, 2টি 0 দিয়ে নেব। 9 2 গুণে 18, 8 থাকলো 1, 2 0 গুণে 0, 1 দিলাম, 4 2 গুণে 8। এবার আমরা যোগ করে দেব। 9 0 8 8 4 12, 2 2 8। এই হলো আমাদের অঙ্কটি। এই ছিল আমাদের ক নম্বর অঙ্কটি। আর খ নম্বরে যেটি ছিল সেটি হচ্ছে 3000 গুণ 400। তো তোমরা জানো এই ধরনের অঙ্কে সাধারণত যে কাজটি করতে হয়, আমাদের এখানে যেহেতু শুধু গুণফল চেয়েছে, আমরা যে কাজটি করব, এখানে 2টি শূন্য আছে আর এখানে 3টি শূন্য আছে, মোট 5টি শূন্য আছে। আমরা 5টি শূন্য এখানে বসিয়ে দেব। 5টি শূন্য বসিয়ে দিব। এবার 4 এবং 3 যদি আমরা গুণ করি, 3 4 গুণে 12, এটি হচ্ছে সঠিক উত্তর। তোমরা চাইলে এই পদ্ধতিতেও গুণ করে আসতে পারো, যেহেতু এখানে সেরকম চাওয়া হয়নি, তোমাদেরকে শুধু গুণফল লিখতে বলা হয়েছে, তোমরা এভাবে গুণফলটি বসিয়ে দিলে হয়ে যায়। এরপরে আমরা দেখি 2 নম্বর প্রশ্ন যেটি আমাদের জন্য ছিল, সেটি একটি হচ্ছে গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাটি সমাধান করতে বলা হয়েছে। এখানে অঙ্কটি ছিল, কল্যাণদী গ্রামের রাস্তা মেরামত করার জন্য গ্রামবাসীরা সিদ্ধান্ত গ্রহণ করলেন। গ্রামে 325টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 1500 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা হবে? এখানে বুঝতে হবে আমাদেরকে যে প্রশ্নে কি চেয়েছে। এখানে প্রশ্ন চেয়েছে যে সর্বমোট কত টাকা হবে, অর্থাৎ গ্রামবাসীরা যে 325টি পরিবার আছে, এই 325টি পরিবার মোট কত টাকা জমা দেবে। তো সাধারণভাবে অঙ্কটি আমরা করতে পারি খুব সহজে। কিভাবে করতে পারি আমরা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 325টি পরিবার রয়েছে এবং প্রত্যেক পরিবার দেবে 1050 টাকা। তাহলে আমরা লিখতে পারি, একটি পরিবার দেয় 1500 টাকা। তাহলে আমাদের পরিবার রয়েছে 325টি। 325টি পরিবার দেবে 1500 গুণ 325 টাকা।
এখন আমরা যদি গুণ করে দিই, তোমরা রাফ করে গুণ করে নিতে পারো। সেক্ষেত্রে যে গুণফল হচ্ছে আমাদের 4,87,500 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এখানে আমরা যে কাজটি করেছি, আমাদের পরিবার রয়েছে 325টি এবং এক একটি পরিবার দেবে 1,500 টাকা। তাহলে 325টি পরিবার দেবে, যেহেতু আমরা উল্লেখ করেছি একটি পরিবার দেবে 1,500 টাকা, তাহলে 325টি পরিবার দেবে এর চেয়ে বেশি। তো বেশি যখনই দিচ্ছে তখনই আমরা এটাকে গুণ করে দেব। তাহলে 1,500 গুণ 325, তাতে আমাদের মোট টাকা এসেছে 4,87,500 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা দেখি এরপরে 3 নম্বর অঙ্কে কি বলা আছে। 3 নম্বরে আছে আমাদের ভাগ করা। এখানে ক এবং খ দুটি ভাগ অঙ্ক রয়েছে 3-এ। তো আমরা ক নম্বর সমাধান করি আগে। দেখো এখানে আমাদের ভাগ করতে হবে, যেহেতু এখানে ভাজক রয়েছে 104 আর ভাজক, আমি এখানে যেহেতু ভাজক 104 3 ডিজিট রয়েছে, আমি এখানে 3 ডিজিটের ভিতরে নেওয়ার চেষ্টা করি। 3 ডিজিট নিলে হচ্ছে 332। এটুকুর ভিতরে আমি যদি নেই, তাহলে যেহেতু এখানে 104 রয়েছে, এক্ষেত্রে আমার 332-এর মধ্যে আমি নেব। সেক্ষেত্রে আমাকে কিন্তু 3 বার নিতে হচ্ছে। আমি যদি 3 বার নেই, সেক্ষেত্রে আমি কিন্তু এই ডিজিট, এই যে 2 আছে সর্বশেষ ডান পাশের যে ডিজিট, সেই সোজা উপরে আমি বসাবো 3, অর্থাৎ আমি 3 বার নিচ্ছি। আচ্ছা, এবার যেহেতু আমি ভাগফলে 3 দিয়েছি, তাহলে 3 দিয়ে এটাকে আমি গুণ করে বসিয়ে দিই। 3 4 গুণে 12, 2 থাকলো 1, 3 0 গুণে 0 1 3। এবার বিয়োগ করে দিই। এরপরে 8, 208। এক্ষেত্রে আমরা 208-এর ভিতরে নেব 2 বার। 4 দুগুণে 8, 0 2, 208। বাকি থাকে 0, আমরা 0 নিলাম। তো এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে একটি নিয়ম আছে, তোমরা জানো। উপর থেকে কোনো সংখ্যা নামানোর পরে যদি ভাজক দ্বারা ভাগ করা না যায়, সেক্ষেত্রে কিন্তু ভাগফলে 0 দিতে হয়। তো সেজন্য ভাগফলে 0 দিলাম। এখানে 0 দিয়ে বিয়োগ করে দিলাম 0। তার মানে 320। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আমাদের যে ভাগের অঙ্কটি রয়েছে, সেক্ষেত্রে ভাগফল হচ্ছে আমাদের 320। এরপর খ নম্বরে যেটি রয়েছে, খ নম্বরে রয়েছে, আমরা খ নম্বরে সেটি উঠিয়ে দেখি। এখানে করে দিই। এখানে ভাজক আছে 100 এবং ভাজ্য আছে 57,500। তো এক্ষেত্রে আমরা এখানে ভাজক রয়েছে 100, আমরা 575-এর মধ্যে যখনই নেব, সেক্ষেত্রে আমরা অবশ্যই 5 বার নিতে পারবো। 5 বার, 5 শূন্য গুণে 0, 5 শূন্য গুণে 0, 5 1 গুণে 5, থাকলো আমাদের 75। এবার আমরা এখান থেকে একটি শূন্য নিয়ে আসি, 750। তো সেক্ষেত্রে 750 যেহেতু আছে, আমরা এখানে 7 বার নিতে পারবো। 7 শূন্য গুণে 0, 7 শূন্য গুণে 0, 7 1 গুণে 7, থাকলো 50। আমাদের আরেকটি শূন্য বাকি রয়েছে, সেই শূন্যটি আমরা নামিয়ে নিলাম 500। এক্ষেত্রে যেহেতু আমাদের ভাজক 100 রয়েছে, এখানে 500 রয়েছে, আমরা 5 বার নিতে পারি 500। এই হলো আমাদের উত্তর, অর্থাৎ 575। এটি হচ্ছে 3-এর খ নম্বর। এবার আমরা 4 নম্বরে যদি চলে যাই, 4 নম্বরে একটি সরল অঙ্ক রয়েছে, আমরা সেই সরল অঙ্কটির সমাধান করব।
এটি হচ্ছে আমাদের সরল অঙ্কটি আমরা তুলে নিয়েছি। যেভাবে আমরা কাজ করব তোমরা জানো, শুরুতে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হয়। আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে প্রথম বন্ধনী যেহেতু রয়েছে, এই বন্ধনীর কাজ আমরা করব, সেক্ষেত্রে আমাদেরকে ভাগের অঙ্ক রয়েছে এবং বিয়োগের অঙ্ক রয়েছে। আমরা অবশ্যই ভাগের অংশটুকু আগে করে নেব, বাকি সবগুলো যেভাবে আছে সেভাবে আমরা তুলে নিচ্ছি। 9 এবং এখানে রয়েছে 45, আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসে 5। এটুকু যদি আমরা আগে করি, 5 9 গুণে 45, তার মানে 9 দিয়ে 45কে ভাগ করলে ভাগফল হচ্ছে 5 বিয়োগ 3, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। বাকি যা আছে সব আমরা তুলে নেব। এরপরের লাইনে এখানে আমরা কাজ করব। 9 বিয়োগ 5 থেকে 3 চলে গেল, সেক্ষেত্রে আমাদের থাকলো 2 গুণ 2, ব্র্যাকেট ক্লোজ করে বিয়োগ 5। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বিয়োগ রয়েছে এবং গুণ রয়েছে, সেক্ষেত্রে আমরা গুণের কাজটি নিয়ম অনুসারে আগে করব। তো দেখি আমরা কি করতে পারি। এই অংশ যেহেতু আমরা আগে করছি না, এই অংশ বসিয়ে দেব যেভাবে আছে সেভাবে। 2 গুণ 2 অর্থাৎ 2 2 গুণে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে বিয়োগ 5। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর কাজই আগে করব। 9 থেকে 4 গেল, সেক্ষেত্রে আমাদের থাকলো 5 বিয়োগ 5। এখন 5 থেকে 5 বিয়োগ করে দিলে 0, এটি আমাদের উত্তর। তো এভাবে তোমরা খুব সহজে এই ধরনের সরল অঙ্ক করে নিতে পারো। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে, একটু বড় অঙ্কটি দেখাচ্ছে, কিন্তু আসলে এগুলো সহজ অঙ্ক, বড় অঙ্ক দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই। অঙ্কটি হচ্ছে, ইসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 জন প্রাক্তন ছাত্র স্বেচ্ছায় কিছু আসবাবপত্র বিদ্যালয়ে দেবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং খরচের মোট অর্থ তারা সমানভাবে দেবেন বলে প্রধান শিক্ষক জনাব আয়েশা আক্তারকে আসবাবপত্র ক্রয় করার অনুরোধ করলেন। প্রধান শিক্ষক নিম্নরূপ তালিকা মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 3টি চেয়ার দোকান থেকে ক্রয় করলেন। প্রত্যেক ছাত্রকে কত টাকা করে দিতে হবে? আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, এখানে একটি আলমারির দাম রয়েছে 15,500 টাকা, একটি টেবিলের দাম রয়েছে 5,300 টাকা এবং একটি চেয়ারের দাম রয়েছে 2,100 টাকা। এভাবে আমরা সমস্যাটির সমাধান করব। তো আমরা প্রথমে দেখে নিই কি কি ক্রয় করেছেন। এখানে ক্রয় করেছেন একটি আলমারি, 2টি টেবিল এবং 3টি চেয়ার। যেহেতু সবগুলোর একক অর্থাৎ একটি মূল্য দেওয়া রয়েছে, আমাদেরকে যতগুলো ক্রয় করেছি তার মূল্য বের করতে হবে। তো প্রথমে আমরা দেখি একটি আলমারি ক্রয় করেছে। যেহেতু একটি আলমারি করেছে, আমরা দেখতে পাচ্ছি একটি আলমারির দাম হচ্ছে 15,500 টাকা। তো এক্ষেত্রে এটি আমাদের না করলেও চলে। 2টি টেবিলের দাম বের করতে হবে। এখানে দেওয়া রয়েছে একটি টেবিলের দাম, আমাদেরকে 2টি টেবিলের দাম বের করতে হবে। তো কিভাবে আমরা করব দেখে নিই। আমাদের 5 নম্বর অঙ্ক শুরু করছি আমরা। এখানে একটি টেবিলের দাম 5,300 টাকা। তাহলে আমরা টেবিল ক্রয় করেছি 2টি। তাহলে 2টি টেবিলের দাম, একটি টেবিলের দাম যদি 5,300 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে 2টি টেবিলের দামের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 5,300 গুণ 2 সমান, তোমরা গুণ করে বসিয়ে দাও এখানে, 10,600 টাকা। আমরা পেয়েছি আলমারির দাম, অর্থাৎ একটি আলমারি কিনেছে যেহেতু 15,500 টাকা, 2টি টেবিল কিনেছে 10,600 টাকা। এরপরে একটি চেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি 2,100 টাকা। আমরা সেটি লিখে নিই। একটি চেয়ারের দাম 2,100
টাকা। তাহলে আমরা চেয়ার ক্রয় করেছি তিনটি চেয়ারের দাম, একটি চেয়ারের দাম যদি 2100 টাকা হয়ে থাকে, তিনটি চেয়ারের দাম বেশি হবে, তার মানে আমরা গুণ করব। সমান, আমরা 3 দিয়ে যদি গুণ করি, 3 শূন্য গুণে 0, 3 শূন্য গুণে 0, 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 6300 টাকা। এবার আমরা দেখি সবগুলোর দাম মোট কত টাকা আসলো। আমরা একটি আলমারি কিনেছিলাম, আলমারির দাম বইতেই রয়েছে দেয়া 15,500 টাকা। তাহলে আমরা যে জিনিসগুলো ক্রয় করেছি আইটেম অনুসারে সবগুলোর দাম আমরা লিখি। একটি আলমারি দাম 15,500 টাকা। দুইটি টেবিলের দাম 10,600 টাকা। এবার তিনটি চেয়ারের দাম 6,300 টাকা। আমরা সবগুলোর দাম যোগ করে দেব। আমরা যদি যোগ করে দেই সেক্ষেত্রে একটি আলমারি 15,500 টাকা, দুইটি টেবিলের দাম 10,600 টাকা এবং তিনটি চেয়ারের দাম 6,300 টাকা। এগুলো আমরা যোগ করব। যোগ করলে যেটি হচ্ছে 0 0 14 4, হাতে থাকলো 1, 7 আর 5 12, 2 হাতে 1 2 3। তিনজন শিক্ষার্থী দেবে 32,400 টাকা। তাহলে একজন শিক্ষার্থী দেবে, যেহেতু তিনজন শিক্ষার্থী 32,400 টাকা দিবে, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী দেবে তার চেয়ে কম, অর্থাৎ আমরা এখানে ভাগ করে দেব। যদি আমরা রাফ করি ভাগটি, দেখি কত আসে। এটি তোমাদের বুঝতে সহজ হবে। 3 আমরা 32-এর মধ্যে, 3 যদি 3-এর মধ্যেই আমরা নিই, 3 1 গুণে 3 থাকলো 2, যাচ্ছে না, সেক্ষেত্রে যেহেতু উপর থেকে একটি সংখ্যা নামানোর পরে যাচ্ছে না, তোমরা ভাগের নিয়ম অনুসারে জানো ভাগফলে একটি শূন্য দিতে হয় এবং নিচে শূন্য দিতে হয়। 2, এবার আরেকটি সংখ্যা নাও 24, 3 8 গুণে 24, এবার শূন্য নামাবো, ভাগফলে শূন্য দেবো যেহেতু যাচ্ছে না। এবার বাকি শূন্যটি নামাবো, যাচ্ছে না, আবারও শূন্য দেব। এই হচ্ছে, অর্থাৎ 10,800 টাকা। আমরা এখানে লিখে দিতে পারি 10,800 টাকা। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে একজন শিক্ষার্থী কত টাকা দিবে বা প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে দিবে। আমরা এভাবে বের করে দেখলাম যে প্রতি শিক্ষার্থী 10,800 টাকা করে দিবে। তো এভাবে তোমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করতে পারবে। এরপরে আমাদের রয়েছে 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে একটি ঐকিক নিয়ম।
ঐকিক নিয়মে সমস্যাটি সমাধান করো, এরকম বলা হয়েছে যে 4টি কলমের মূল্য 100 টাকা, 10টি কলমের মূল্য কত। তো খুব সহজে আমরা এই ধরনের ঐকিক নিয়মের অঙ্কগুলো করতে পারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। অঙ্কে বলা হয়েছে 4টি কলমের মূল্য 100 টাকা, 10টি কলমের মূল্য কত। সেক্ষেত্রে আমরা এভাবে করব, 4টি কলমের মূল্য 100 টাকা। তাহলে একটি কলমের মূল্য, 4টি কলমের মূল্য 100 টাকা যদি হয়, সেক্ষেত্রে একটি কলমের মূল্য কম হবে, তবে আমরা ভাগ করে দেব। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 10টি কলমের মূল্য কত, আমরা এখানে দিব পরবর্তী লাইনে 10টি কলমের মূল্য, এটি গুণ হয়ে যাবে যেহেতু 10টি রয়েছে। এবার আমরা যদি ভাগ করি, আমরা দেখি যদি 2 দিয়ে কাটার চেষ্টা করি, 2 2 গুণে 4, 2 5 গুণে 10। এখানে 2 আমরা 100-এর মধ্যে নিতে পারি 50। তাহলে কত আসলো? 5 5 গুণে 25, 0 250 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক। এবার আমাদের 7 নম্বর যে অঙ্কটি ছিল, ক এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে। সংখ্যাটি ছিল এমন, ক গুণ 4 সমান 36। ক এর কোন মানের জন্য নিচের বাক্যটি সত্য হবে, অর্থাৎ আমাদেরকে এখানে মানটি বের করতে হবে। তো আমরা এখানে মানটি বের করার জন্য যে কাজটি করব, যেহেতু ক এর মান বের করব, ক কে আমরা সমানের বাম পাশে রাখবো এবং বাকি সংখ্যাগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা বা দিয়ে শুরু করি, ক সমান 36। এখানে যেহেতু 4-এর পিছনে গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ 4 গুণ আকারে রয়েছে, তোমরা জানো যদি সমানের অপর পাশে কোনো সংখ্যা নিতে হয়, সেক্ষেত্রে তার চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ তার যে চিহ্ন রয়েছে সেটির বিপরীত চিহ্ন হয়ে যায়। অর্থাৎ এখানে যদি যোগ থাকে, সমানের ওপাশে চলে গেলে সেটি বিয়োগ হবে, যদি বিয়োগ থাকে ওপাশে গেলে যোগ হবে, যদি এপাশে গুণ থাকে ওপাশে গেলে ভাগ হবে, এপাশে যদি ভাগ থেকে থাকে সেক্ষেত্রে সমানের ওপাশে গেলে সেটি আমরা গুণ করে দেব, অর্থাৎ বিপরীত চিহ্ন বসাবো। তো যেহেতু এখানে 4 গুণ আকারে রয়েছে, আমরা এখানে বিপরীত চিহ্ন অর্থাৎ ভাগ আকারে নিয়ে নেব 4। অতএব ক সমান রয়েছে 4 এবং 36কে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে উত্তর হবে 9। 4 9 গুণে 36 তোমরা জানো। তাহলে আমরা বলতে পারি যে ক এর যে মানের জন্য বাক্যটি সত্য হবে সেটি হচ্ছে 9। এটি আমাদের সঠিক উত্তর। এরপরে 8 নম্বরে রয়েছে লসাগু নির্ণয় করো 4 6 এবং 12। তোমরা অনেকে হয়তো দেখেই বুঝতে পারছো যে এখানে লসাগু কত হবে। তো আমি যেহেতু এখানে লসাগু জানতে চাওয়া হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে, তোমরা দুইভাবেই লসাগু করতে পারো। তোমরা এক্ষেত্রে গুণিতক বের করে সেটিও করতে পারো, চাইলে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারো। তো আমি ভাগ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, 4 6 এবং 12। এক্ষেত্রে আমরা যে কাজটি করব, সর্বোচ্চ ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো আমরা যদি করি, এখানে করছি 4 6 12, 2 দিয়ে ভাগ করছি, 2 2 গুণে 4, 2 6 এর ভিতরে 3 বার, 2 3 গুণে 6 এবং 2 12 এর ভিতরে যাচ্ছে 6 বার, 2 6 গুণে 12। এরপরে আবারও আমরা ভাগ করতে পারি, আবারও 2 দিয়ে যদি করি, 2 1 গুণে 2, 3 এর ভিতরে যেহেতু যাচ্ছে না, 3 আমরা বসিয়ে দেব, 6 এর ভিতরে যাচ্ছে 3 বার, 2 3 গুণে 6। আমরা আবারও যদি নেই, 3 দিয়ে নিতে পারি, 1 3 3 এর মধ্যে ভাগ করে যাচ্ছে একবার, 3 এর ভিতরে একবার। তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে কত আমাদের দেখি, 2 গুণ 2 গুণ 3। এখানে যেহেতু 1 রয়েছে, সবগুলো তোমরা জানো 1 দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে, সেক্ষেত্রে আমি এর এগুলো দিচ্ছি না। এবার আমরা যদি গুণ করে দেই,
2 2 গুণে 4 এবং 3 4 গুণে 12, অর্থাৎ লসাগু হচ্ছে আমাদের 12। তোমরা চাইলে গুণিতক বের করেও করতে পারো। আমাদের এই চ্যানেলেই লসাগু নির্ণয়ের ক্ষেত্রে গুণিতক এবং ভাগ পদ্ধতি এই দুটি দেয়া আছে, তোমরা শিখে নিতে পারো চাইলে। আজকের ভিডিওর ডেসক্রিপশন লিংকে সেই লসাগু নির্ণয় করার পদ্ধতি দুটি দেয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। এরপরে আমাদের 9 নম্বরে রয়েছে গসাগু নির্ণয় করো। গসাগু আমরা দুইভাবে করতে পারি, উৎপাদক পদ্ধতিতে করতে পারি এবং অন্য একটি পদ্ধতি তোমাদের জন্য রয়েছে যেটি গুণনীয়কের মাধ্যমেও তোমরা বের করতে পারো। 32, 40 এবং 64 এর গসাগু। 32, 40, 64 এই পদ্ধতির সাথে মিল রয়েছে, তোমরা দেখো। আমি 2 দিয়ে করছি, 2 দিয়ে যদি আমি 32 এর মধ্যে ভাগ করি সেক্ষেত্রে 16, 40 এর মধ্যে 20 এবং 64 এর মধ্যে 2 যাচ্ছে 32 বার। আবারও দিচ্ছি 2 দিয়ে, 20 এর মধ্যে 10, 32 এর মধ্যে 16। আবারও আমরা 2 দিয়ে করতে পারি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 8 2 গুণে 16। আচ্ছা, লসাগু হলে কিন্তু আমরা যে কোনো দুটির মধ্যে নিতে পারতাম, যেহেতু এটি আমরা গসাগু করছি সবগুলোর ভিতরে যদি না যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে আগাবো না। এক্ষেত্রে আমাদেরকে গসাগুর যে অংশটি হবে শুধুমাত্র এ পাশের গুলো যেগুলো দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 2 গুণ 2 গুণ 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, অর্থাৎ 8 হচ্ছে আমাদের গসাগু। আমাদের প্রশ্নে গসাগু চাওয়া হয়েছে, গসাগু হচ্ছে ক্ষেত্রে আমাদের 8। এরপরে রয়েছে 10 নম্বর অঙ্ক। আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। দশ নম্বর অঙ্কে রয়েছে এক সমস্ত 5-এর 3 মিটার এবং 5-এর 4 মিটার দুইটি ফিতা একত্রে কত মিটার। তো আমরা দেখি একত্রে কত মিটার। এক সমস্ত 5-এর 3 এবং 5-এর 4, যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, মিশ্র ভগ্নাংশটিকে আমরা 5, 5 1 গুণে 5 আর 3 8 অপ্রকৃত ভগ্নাংশে চলে আসলো, অর্থাৎ এটি আমরা পূর্ণভাবে দেখালাম 5-এর 4। এখন এই দুটি আমরা যোগ করব, যেহেতু আমাদের লব 8 এবং 4 রয়েছে এবং হর 5 রয়েছে। দুটি হর যেহেতু 5 রয়েছে সেক্ষেত্রে আমরা নিশ্চিন্তে লসাগু হিসেবে 5 নিতে পারি এবং উপরে যেটি রয়েছে আমরা যোগ করে দিতে পারি, সমান 5 12। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। 11 নম্বরে রয়েছে ভগ্নাংশের বিয়োগ। এটিও খুব সহজ একটি বিয়োগ রয়েছে, 2-এর 1 এবং 3-এর 1। তো আমরা উঠিয়ে নিই, 2-এর 1 বিয়োগ 3-এর 1। আমরা শুরুতেই 2 এবং 3 এই দুটির লসাগু বের করে নেব। তো 2 এবং 3-এর লসাগু আমরা যদি দেখি, 2 এবং 3-এর লসাগু হচ্ছে 6। এখন আমাদের যে কাজটি করতে হবে, কিভাবে আমরা করব, এই যে হর রয়েছে, হর দিয়ে নিচের হরকে আমরা প্রথমে ভাগ করব। 2 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3, এই 3 দিয়ে লবকে আমরা গুণ করব, তাহলে 3 হচ্ছে বিয়োগ 3 দিয়ে আমরা যদি এই হরকে ভাগ করি তাহলে হচ্ছে 2 এবং এই 2 দিয়ে আমরা যে লব আছে সেটাকে গুণ করব, তাহলে হবে 2। তাহলে মোট হচ্ছে 6, 3 থেকে 2 গেলে থাকলো 1, তার মানে 6-এর 1। এটি আমাদের উত্তর। এরপরে সর্বশেষ যে অঙ্কটি আমাদের জন্য রয়েছে একটি জ্যামিতিক অঙ্ক, জ্যামিতিক সমস্যা সমাধান করতে হবে। এক্ষেত্রে অঙ্কটি হচ্ছে একটি আয়ত ও একটি বর্গ অঙ্কন করে এদের বৈশিষ্ট্যের মিল ও অমিল খুঁজে বের করে লিখো। তো এক্ষেত্রে আমাদেরকে দুটি কাজ করতে হচ্ছে, প্রথমত একটি আয়ত এবং একটি বর্গ অঙ্কন করতে হচ্ছে। আচ্ছা, আমরা এখানে
বর্গ এবং আয়ত অঙ্কন করেছি। তোমরা বর্গ এবং আয়ত অঙ্কন করতে পারো নিশ্চয়ই। দেখে নাও, বর্গ এবং আয়ত দুটি অঙ্কন করা হয়েছে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে খাতায় অঙ্কন করবে। এরপরে আমরা এদের বৈশিষ্ট্যের মিল এবং অমিল খুঁজব। তো শুরুতেই আমাদের বৈশিষ্ট্যের মিলগুলো আমরা দেখে নেই। প্রথমত উভয়েরই 4টি বাহু আছে। দ্বিতীয়ত প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং তৃতীয়ত বিপরীত বাহুগুলো সমান। বৈশিষ্ট্যের অমিল যদি আমরা দেখি, সেক্ষেত্রে অমিলগুলো হচ্ছে সবগুলো বাহু সমান নয়, বর্গ এক ধরনের আয়ত হলেও সব আয়ত বর্গ নয়, এবং সর্বশেষ রয়েছে বর্গের 4 কোণ একে অপরের সাথে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ, আয়তের ক্ষেত্রে তা নয়। এই হচ্ছে আমাদের মোট 12টি যে প্রশ্ন ছিল, সেই 12টি প্রশ্নের সমাধান। তোমরা যারা ইতিমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, আমাদের বেসলাইন সার্ভেতে অংশগ্রহণ করেছিলে, সেখান থেকে তোমরা দেখে নিলে। শ্রেণীকক্ষে এর চেয়ে আরও সুন্দরভাবে করার চেষ্টা করব এবং তোমাদের প্রত্যেককে এগুলো ধাপে ধাপে তৈরি করে দেব। আশা করছি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।